নমস্কার, এখন ঘড়িতে সময় ৭টা। ঘড়িতে সময় ৭টা মানেই এক কথায় অঞ্জন। আর আজ আবারও আমার সহকর্মী অঞ্জনের পরিবর্তে আমি দিশা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কি নিয়ে কথা বলবো? লোকসভা নির্বাচন অত্যন্ত সামনে, বলতে গেলে এক কথায় বলতে গেলে যে দরজার কড়া নাড়ছে। আর ঠিক এরই মধ্যে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, যদিও তার নির্ধারিত দিন ছিল ৬ই মার্চ, কিন্তু পিছিয়ে গেল আর হলো ৮ই মার্চ। কেন ৮ই মার্চ? যেমনটা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে নারীদের উদ্দেশ্যে এই বঙ্গ সফরকে পিছিয়ে দেওয়া হয়েছে ৮ই মার্চ, কারণ সেদিন আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। তো এই নারীকে সম্মান জানানোর জন্যেই আর নারীকে প্রভাবিত করার জন্যই প্রধানমন্ত্রীর এই নতুন পরিকল্পনা। আর সেই সাথে আসন্ন এই বারাসাতের সভায় নরেন্দ্র মোদী যেমনটা জানাতে চাইছেন যে মহিলাদেরকে অর্থাৎ বাংলার মহিলাদেরকে তিনি প্রভাবিত করবেন। আর এবার যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফর কতটা প্রভাব ফেলবে এবারের লোকসভা নির্বাচনে। আর এ ধরনেরই আরও বহু প্রশ্ন নিয়ে আমরা আজ এই ১ ঘন্টায় এক কথা অঞ্জনের মধ্যে জানার চেষ্টা করব। তবে তার আগে আমরা দেখে নেব এই প্রতিবেদন। আর এই মুহূর্তের সাফ প্রশ্ন, লোকসভার আগে নমর বাংলা সফর ইতিবাচক হবে? নমর বাংলা সফর নেপথ্যে সন্দেশখালীর ঘটনাকে উত্তপ্ত করার রণকৌশল। আর কতদিন শেখ শাহজাহান অধরা থাকবে? রাজ্য কেউ এখনো পেলেন না বেতাজ বাদশাকে, আখিরে মা বোনেদের কান্না মুছবে কে? লোকসভার আগে নমর বাংলা সফর ইতিবাচক হবে কি? একদিকে লোকসভা নির্বাচন আর অন্যদিকে বাংলায় সন্দেশখালী কাণ্ড একেবারে সরগরম করে রেখেছে, উত্তাল করে রেখেছে বঙ্গ বিজেপিকে, বঙ্গ তৃণমূল, বঙ্গ রাজনৈতিককে। প্রত্যেকটি আনাচে কানাচে অলি গলিতে সকলের মুখে এখন একটাই নাম, সন্দেশখালী কাণ্ড। আর এই সন্দেশখালী কাণ্ড কতটা প্রভাবিত করবে এবারের এই নির্বাচনকে, এই সমস্ত কিছু জানবার চেষ্টা করব এই ১ ঘন্টার সময়ের মধ্যে। তবে তার আগে এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। প্রধানমন্ত্রীর বারাসাতের সভার দিন পিছল। ৬ই মার্চ নয়, আগামী ৮ই মার্চ বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। বারাসাতে প্রধানমন্ত্রীর এই সভা কর্মসূচির বিশেষ নামও দেওয়া হয়েছে নারী শক্তি বন্দনা। সন্দেশখালীর নির্যাতিতারা সহ লক্ষাধিক মহিলা প্রধানমন্ত্রীর ওই সভায় উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে খবর। তবে ৬ই মার্চের জায়গায় ৮ই মার্চ বেছে নেওয়া হয় প্রধানমন্ত্রীর সভার জন্য। যদি আগে প্রধানমন্ত্রীর সভা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সভা পর্যন্ত সন্দেশখালী বিক্ষোভকে জাগিয়ে রাখতে চাইছে বিজেপি। তবে তৃণমূলের এই কটাক্ষকে আমল দিতে চান না শুভেন্দু সুকান্তরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ই মার্চ নারী দিবস, সেদিন আবার শিবরাত্রি পুজো রয়েছে। তাই মহিলাদের বিশেষ গুরুত্ব প্রদান করতেই ৬ই মার্চের বদলে ৮ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিন হিসেবে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেদিন সন্দেশখালীর নির্যাতিতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বারাসাতে সভা করবেন। সেদিন মূলত মহিলাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। সেজন্য ওই সভার নাম দেওয়া হয়েছে নারী শক্তি বন্দনা কর্মসূচি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী এলাকা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই আবহে উত্তর ২৪ পরগনা জেলারই বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিজেপির তরফে জানানো হয়েছে, লক্ষাধিক মহিলার উপস্থিতিতে সভা হবে বারাসাতে।
সন্দেশখালীর নির্যাতিতারা ওই দিন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন। মহিলাদের জন্য মোদী সরকার কি করেছে সেই বার্তাও ওই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী দেবেন বলে বিজেপি নেতৃত্বের দাবি। প্রসঙ্গত, লোকসভা ভোটের দিন এখনো ঘোষণা না হলেও ভোটের বাদ্যি বেজে গিয়েছে। আগামী 1 মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, আর সেদিন থেকেই কার্যত রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। 8ই মার্চের আগে বাংলায় আরও 2টি সভা করবেন মোদী। আগামী 1 মার্চ আরামবাগে এবং 2রা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে সভা করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। অন্যদিকে সন্দেশখালী নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সন্দেশখালী কাণ্ড প্রধানমন্ত্রীর এই সভায় বিঘ্নিত ঘটাবে না তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ফিরে এলাম বিরতির পর। আর যেমনটা বিরতির আগেই আপনাদেরকে বলছিলাম, 8ই মার্চ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কারণে আসছেন? মূলত নারীদের উদ্দেশ্যেই তিনি এই বঙ্গ সফরে আসছেন। আর যেমনটা আমরা ইতিমধ্যেই বললাম যে গোটা রাজ্য জুড়ে সন্দেশখালী একটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেদিকেই তাকাবেন সেদিকেই সন্দেশখালী কাণ্ড, সন্দেশখালীতে এই ঘটছে, সন্দেশখালীতে সেই ঘটছে। আর এইবার যে কথাটি হচ্ছে, যে ধরনের অভিযোগ উঠছে, যে ধরনের মতামত উঠছে, যে প্রত্যেকটি দল এইবার এই লোকসভা নির্বাচনে সন্দেশখালীকেও হাতিয়ার করছে, সন্দেশখালীতে মহিলা নির্যাতনের বিষয়টিকেও হাতিয়ার করছে। আর এই ধরনের সমস্ত কিছু উদ্দেশ্যকে নিয়েই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর। আর পাশাপাশি এই বঙ্গ সফরের একটি নামও দেওয়া হয়েছে, নারী বন্দনা। আর যেমনটা প্রধানমন্ত্রীর তার উদ্দেশ্য ব্যক্ত করেছেন যে নারীদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে, নারীদেরকে প্রভাবিত করতেই প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর। আর পাশাপাশি যেমনটা দাবি করা হয়েছে বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে যে এই লোকসভায় সন্দেশখালীর মহিলারাও এখানে উপস্থিত থাকবেন। আজ এ ধরনেরই বহু ধরনের কথা থাকবে, টান 1 ঘন্টা আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদের 2 অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল নেতা গৌরাঙ্গ চৌহান এবং আমার বাঁ দিকে রয়েছেন বিজেপি নেতা মাধব দাস। আজ এই দুজনের সাথেই এই টান 1 ঘন্টার মধ্যে এই সমস্ত কিছু নিয়ে বিস্তর আলোচনা করব। তবে যে শুরু করার আগে এই প্রথম প্রশ্নটি আমি আমার অতিথি গৌরাঙ্গ চৌহান মহাশয়কে করতে চাইবো। যে বাংলা রাজ্যে সন্দেশখালী নিয়ে এখনও কিন্তু অশান্তি থামেনি, এখনও সেখানকার মানুষ বলছে তারা শান্তি চান, কিন্তু শান্তি কিন্তু তারা পাচ্ছেন না। এদিকে প্রধানমন্ত্রীও আসছেন, আর সেখানেও বলা হচ্ছে যে এই সন্দেশখালী বিষয়টি কিন্তু কোথাও না কোথাও আসবেই। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিজেপির কাছে সন্দেশখালী ছাড়া তো আর কোনো কিছু এজেন্ডা নেই যেটা নিয়ে মানুষের কাছে যেতে পারবে, বা প্রধানমন্ত্রীকে ডাকলেও আসবেন। কারণ তিনি 2019-এও এসেছিলেন, লোকসভা নির্বাচনের সময় এসেছিলেন, 21-এ এসেছিলেন। আসার পরে যেগুলো প্রতিশ্রুতি ওগুলো বাংলার মানুষের জন্য দিয়ে গেছিলেন, সে একটা প্রতিশ্রুতিও তিনি পূরণ করতে পারেন নাই। তারপরে আবার 2 বছর ভোট আসলে এরা পরিযায়ী পাখি শ্রমিকদের মতো আসে, আবার ভোট পার হলেই এদেরকে আর দেখা যাবে না। এরা আবার দিল্লিতে না হলে পরে বিদেশ সফরে চলে যাবে নিজস্ব জেট প্লেনে করে সেখানে হচ্ছে লাখো টাকা দামের স্যুট পরে বাইরে বিদেশ সফর করতেই তিনি বেশি ভালোবাসেন। তো সেখানে পাওয়া যাবে, কিন্তু ভারতবর্ষের মানুষদের কথা বা বাংলার মানুষদের কথা, বাংলার ছাত্র যুবদের কথা, শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা, মহিলাদের কথা বলবার জন্য তো তিনি আসেন না। তিনি আসেন খালি ভোটের সময়টাতে ভোটটা নেওয়ার জন্য এবং একটা ভোটের ইস্যু তৈরি করে দিয়ে ভোটটা যাতে কোনোভাবে কালেক্টেড হয়ে যায় এবং সেইটার বলতেই তিনি আসেন। তো সন্দেশখালীর আর ডাকছেন বা আসবেন বা সেটা নিয়ে আমরা চিন্তিত নয়। কারণ আমরা জানি যে সন্দেশখালীর ঘটনাটা পুরোপুরি সাজানো এবং অমিত শাহ যবে থেকে এখানটায় সভা করে গেছেন, কলকাতায় বসে সভা করে গেছেন, তার ঠিক 2 দিন পর থেকে সমস্ত স্ক্রিপ্টেড পলিটিক্স এখানে চলছে। আর হচ্ছে স্ক্রিপ্টেড পলিটিক্স করে প্রতিদিন লোকদেরকে দিয়ে যে দেখলেন না আজকে একজনকে কাকে যেন তৃণমূলের সভাপতি করা হলো তাকেও হচ্ছে তার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হলো। সব স্ক্রিপ্টেড পলিটিক্স চলছে এবং যে কোনোভাবে জবরদখল করে এলাকা দখলের যে চেষ্টা, জ্যোতিপ্রিয় মল্লিক
মল্লিককেও ঢুকানো হয়েছে। শাহজাহান সম্বন্ধে, শাহজাহানের জন্য তো তৃণমূল কংগ্রেস বা রাজ্য পুলিশ দায়ী নয় যে শাহজাহান কেন গ্রেপ্তার হলো না, সেটার জন্য আমাদের মাননীয় সাংসদ কালকে বলে দিয়েছিলেন। আজকে হাইকোর্ট বলতে বাধ্য হলো যে স্থগিতাদেশ ছিল, এখনও স্থগিতাদেশ তুলে নেওয়া হলো, এখন থেকে একে পার্টি করা হোক, ওকে পার্টি করা হোক। এটা আগেই বলতে পারতেন, এটা আগেই বলা যেত। তো সুতরাং যে মোদির গ্যারেন্টি চলছে না, টিভিতে নিউজ চ্যানেলে প্রতিদিন দেখা যাচ্ছে এখন মোদির গ্যারেন্টি দিচ্ছেন। একটা গ্যারেন্টিও নরেন্দ্র মোদী রাখতে পারেন নাই। না হচ্ছে 15 লক্ষ টাকা দেওয়ার গ্যারেন্টি রাখতে পারছেন, না 2 কোটি প্রতি বছর চাকরির গ্যারেন্টি দিতে পারছেন, না হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মূল্যবৃদ্ধি, এদিকে যে প্রতিদিন যে জিনিসপত্রের দামের মূল্যবৃদ্ধি পড়ছে, মানুষ হাহাকার করছে, সেটারও গ্যারেন্টি দিতে পারেন নাই। আর গ্যাস উজ্জ্বলা যোজনা, গ্যাস, ইলেকট্রিসিটি বিল, এগুলো তো আর কথা বলারই প্রশ্ন ওঠে না। ভোট আসলে পরে এগুলো রেশন চালু হয়ে যায়, গ্যাস দেওয়া শুরু হয়ে যায়, ভোট শেষ ওগুলোও সব বন্ধ হয়ে যায় একেবারেই। মাধব দা, আপনার কাছে আসবো। একটু আগে গৌরাঙ্গ বাবু বললেন যে সেখানে স্ক্রিপ্টেড পলিটিক্স চলছে, আপনি এ বিষয়ে কি বলবেন? দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গৌরাঙ্গবাবু যেটা বললেন যে প্রধানমন্ত্রী ভোটের আগে আসেন, প্রতিশ্রুতি দেন, চলে যান, প্রতিশ্রুতি পালন করেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো প্রধানমন্ত্রী যখন কোনো রাজ্যে আসেন, শুধু রাজ্য না, সারা ভারতবর্ষে যে যতগুলো রাজ্য আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, সেটা কিন্তু সেই রাজ্যগুলোর উন্নয়নের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের, যে কোনো সরকারই থাকুক, সেক্ষেত্রে কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, বা আদার্স কোনো দল যদি আগামী দিনে আসে তারাই থাকুক। তো এখন প্রশ্নটা হলো যে সন্দেশখালিতে এমন একটা ঘটনা ঘটে গেল, শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় সন্দেশখালীর মায়েরা আর্তনাদ তাদের নিরাপত্তার জন্য। নিরাপত্তা, ওইখানে তো অসংখ্য মায়েদের নিরাপত্তাহীনতায় ভুগছে। আর তার সঙ্গে ওইখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা দেশের একটা সরকার থাকে, তার একটা প্রধানমন্ত্রী, মূল দায়িত্ব যিনি থাকেন, উনি রাজ্যে আসবেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আজকে যেটা বলছেন যে নারী শক্তি বন্দনা, অবশ্যই নারী শক্তি বন্দনা 6 মার্চ আসার কথা ছিল, সেটা যে 8ই মার্চ আসছেন, একদম সঠিক উনি করছেন, কারণ ওই দিনটা সমস্ত মায়েদের সম্মান জানানোর কথা। আর ওই দিন উনি আসছেন, এটা বিশাল ব্যাপার এক। আর দ্বিতীয়ত হলো উনি প্রতিশ্রুতি কি দেবেন, কারণ হলো আপনারা জানেন, হয়তো আজকালের মধ্যে আপনারা পেয়ে গেছেন, আপনারা সংবাদ মাধ্যম পেয়ে গেছেন যে পশ্চিমবঙ্গে 1500 উড়ালপুল হচ্ছে। তার সঙ্গে আপনার যে উড়ালপুলের নিচ দিয়ে যে রাস্তাগুলো হবে, সেগুলো এখানে ঘোষণা করা হয়ে গেছে অলরেডি। কাজেই নরেন্দ্র মোদী এইখানটায় মায়েদের প্রভাবিত করার জন্য এইখানটায় এসছেন, এইরকমটা না। আসলে মায়েরা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্যই উনি পশ্চিমবঙ্গের সফরে আসছেন। একেবারে। তবে আমার আরেকটা প্রশ্ন এবার গৌরাঙ্গ বাবুকে আমি জিজ্ঞেস করতে চাইবো, এই যে যেমনটা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে যখন অর্থাৎ প্রধানমন্ত্রী যখন আসবেন বঙ্গ সফরে বারাসাতে, যেখানে জনসভা করবেন এই নারী শক্তি বন্দনায়, সেই সময় দাবি করা হচ্ছে যে সন্দেশখালী থেকেও বহু মহিলারা যাবেন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সন্দেশখালী থেকে এখন কারা মুখে কাপড় বেঁধে কারা আন্দোলন করছে, এবং প্রতিদিন লাঠি ঝাঁটা নিয়ে কয়েকজনকে 20-25 জন 100 জনকে দাঁড় করিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমরা সবাই জানি। আজকে এরকম কিছুদিন দেখেছিলাম যে ওখানটায় কোনো মহিলা বিভিন্ন কথা বলছিলেন, তাকে দেখা যাচ্ছে কলকাতার বিজেপি পার্টি অফিসে সিগারেট ফুঁকতে, এরকমও দেখা গেছে। অনেক চিত্রই দেখা যায়, কোথা থেকে, কলকাতা থেকে যাচ্ছে না বিহার থেকে আসছে না ইউপি থেকে আসছে সেটা সেদিনই দেখা যাবে। নারী শক্তি বন্দনা 8ই মার্চের যে আন্দোলন, আমার মনে হয় পশ্চিমবঙ্গে দরকার ছিল না, কারণ পশ্চিমবঙ্গের হচ্ছে নারীরা যে সেফ, সেটা কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী সেফেস্ট সিটি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতাকে বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে। এটা যদি নরেন্দ্র মোদী যদি তিনি মণিপুরে যেতেন, যেখানে হচ্ছে বিবস্ত্র করে বিজেপি নেতারা যখন নিয়ে যায়, সেটাতে যদি যেতেন, খেলোয়াড়রা যখন দিল্লিতে বসে আন্দোলন করছিলেন, হেঁচড়ে তুলে দিয়ে করা হয়েছিল মহিলাদের প্রতি অসম্মান করা, তো সেদিন তিনি যেতেন। হাতরাসের যে মনীষা বাল্মীকির হত্যাকাণ্ড হয়েছিল, বাবার সামনে মেয়েকে ধর্ষিত করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে যদি তিনি যেতেন, বিজেপি শাসিত রাজ্যগুলোকে এনাদের ক্ষেত্রে দেখা যায় না। এটা হচ্ছে সমস্যার বিষয়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যত ক্রাইম হোক, যত নেতারা যত কিছু করুক,
সেগুলো কিন্তু নিউজ চ্যানেলকে মাধ্যমে বলেও দেওয়া যায় না, বা ওরা আসেও না, বা বলেও দেন না যে আমরা যাচ্ছি। একটা প্রেস মিট করতে দেখা যায় না। এমন একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি লাস্ট কালকে মনে হচ্ছে তিনি হচ্ছে মন কি বাত করলেন। এমন একটা প্রধানমন্ত্রী যেটা গোটা বিশ্বে বিরল যে যিনি সামনাসামনি মিডিয়াকে ফেস করতে পছন্দ করেন না, মিডিয়ার সাথে কথা বলতে, মিডিয়ার অপোনেন্ট দিক থেকে কোশ্চেন করতে, কোশ্চেন উত্তর দিতে পছন্দ করেন না। শুধুমাত্র নিজের কথাই বলে যান, অনর্গল বলে যান, আর কিছু কিছু অন্ধ ভক্তরা সেগুলোকে গিলতে থাকে। আমাকে কথা বলতে দিতে লাগবে এবং অন্যের কথা শুনতে লাগবে, অন্যত দোষ ত্রুটি, ভুল ত্রুটি, সমস্ত সরকারের ত্রুটি বিচ্যুতি এগুলো থাকে। কিন্তু অপোনেন্ট যখন কোশ্চেন করতে পারে না, অধিকার যখন থাকে না, তখনই মনে হয় যে গণতন্ত্র সেখানে লুণ্ঠিত হচ্ছে, অথবা একতরফা জমিদারি শাসন ব্যবস্থা চলছে। এই জমিদারি শাসন ব্যবস্থার অপসারণ অবশ্যই দরকার। আর শুধুমাত্র গিনিপিকের মতো আসা এবং হচ্ছে ধর্মকে নিয়ে ভোট ব্যাংকের জন্য ভোটের রাজনীতি করে যাওয়া এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। না হলে পরে যে 10 বছর হচ্ছে ভারতবর্ষটা পিছিয়ে গেছে, যে 10 বছর ভারতবর্ষটা চীন থেকেও বিশ্ব ক্ষুধার সূচকে, বাংলাদেশ থেকেও পিছিয়ে গেছে, আমরা স্ট্যাটিক্স কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী দেখেছি যে আগামী 5 বছর যদি আবার বিজেপি আসে তাহলে আরও ভারতবর্ষটা পিছনের সারিতে থাকবে। একেবারেই। মাধববাবু, আপনার কাছে আসছি। একটু আগে গৌরাঙ্গবাবু বললেন এই যে মণিপুরের বিষয়টা, পাশাপাশি এই যে মনীষা বাল্মীকির ঘটনার বিষয় বললেন, তিনি বললেন সেই মুহূর্তে এটা সবাই দেখেছে যে প্রধানমন্ত্রী সেখানে যাননি, প্রধানমন্ত্রী সে বিষয়ে কোনো কথাও বলেনি, উচ্চবাচ্যও করেনি। পাশাপাশি এ ধরনের প্রশ্নও কিন্তু তখন উঠেছিল যে যখন গাজায় বা বালুচিস্তান, পাকিস্তান, এ ধরনের সমস্ত জায়গায় বাংলাদেশ যত ধরনের অভাব দেখা দিয়েছিল, সেই মুহূর্তে দেখা গেছে প্রধানমন্ত্রী সাহায্য পাঠিয়েছেন, কিন্তু নিজের দেশে মণিপুরে বা অন্য কোথাও জায়গায় যখন এ ধরনের ঘটনা ঘটেছে তখন তাকে কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে এই বিজেপি শাসিত, এই বিজেপি যখন থেকে শুরু হয়েছে, নারীদের মর্যাদা সবচেয়ে বেশি এই সরকার দিয়েছে। তো কাজেই আপনি মণিপুরের একটা দৃষ্টান্ত নেন। এই তো কয়েকদিন আগে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, একটা চাকরির দাবিতে চাকরি প্রার্থী মাথা নেড়া করে আন্দোলনে গেছেন, কম লজ্জার কথা নয়। আপনারা জানেন কামদুনি বলে একটা ঘটনা, যেটাকে মমতা ব্যানার্জি এটাকে মানে ওই মহিলার ইচ্ছাকৃত ঘটনা বা এই জাতীয় বলে উনি আখ্যা দিয়েছেন। অথচ আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর খুব দুঃখের বিষয় এই পশ্চিমবঙ্গে কিন্তু নারী নির্যাতন বলুন আর নারীকে অসম্মান বলুন, যাই কিছু বলুন, পশ্চিমবঙ্গে কিন্তু সবচেয়ে বেশি। আপনি মাধববাবু বিষয়টা থেকে একটু সরে যাচ্ছেন। আমি যেটা প্রশ্ন করেছি যে মণিপুরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কেন যাননি? উনি বাকি বিদেশে যত ধরনের অভাব হয়েছিল, যতবার হামলা হয়েছিল, প্রত্যেকবার প্রধানমন্ত্রীর তরফ থেকে, ভারতের তরফ থেকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে, মণিপুরের ক্ষেত্রে কেন হয়নি? আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাইছি। মণিপুরে কিন্তু এই মুহূর্তে শান্তি বিরাজ করছে, সেটা কিন্তু একদম কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের জন্যই হচ্ছে। কিন্তু একদম মণিপুর একদম শান্ত, মণিপুর একদম শান্ত। কাজেই সেখানটায় প্রধানমন্ত্রী যেতে পারেননি বলেই উনি বাংলায় আসবেন না, এইরকম কোন সংবিধানে বিধিনিষেধ নেই। কিন্তু মণিপুর শান্ত। সেখানে 70 দিন মণিপুরে এই অত্যাচার কিন্তু 70 দিন চলেছে। এই কুকি মেইতেই সম্প্রদায় নিয়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল 70 দিন চলেছে। মণিপুরকে শান্ত করতে বলছেন আর বাংলায় বছর চলছে। 70 দিন তো 2 মাস, আর বাংলায় বছরের পর বছর চলছে। তো সেখানে আসবেন না তো কোথায় আসবেন উনি বলুন? আজকে মণিপুরের শান্তি, মণিপুর নিয়ে মিডিয়ায় কোনো খবর নেই। ভারতবর্ষের চিত্র দেখেছিল, মণিপুরের মিডিয়া কোনো চ্যানেলে কোনো খবর নেই, দেখানো হয়নি, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। একদম শান্ত, কোনো কিছু শান্ত। আজকে সন্দেশখালীকে ঢাকার জন্য আপনারা মণিপুরের এটাই এই সরকারের বৈশিষ্ট্য, এই সরকারের বৈশিষ্ট্য। এই সরকারের যখনই কোনো দুর্বলতা প্রকাশ পায়, আরে আমার অন্য রাজ্যে কি হয়েছে সেটা
আমি দেখতে যাব কেন? রাজ্য কেন দেখব? আমি আমার বাংলায় কি হয়েছে সেটা আমাকে তো ভাবতে হবে। প্রধানমন্ত্রী শুধু একটি রাজ্যের নয়, ঘর ঠিক আছে কিনা সেটা ভাবতে হবে। নরেন্দ্র মোদী শুধু বাংলার নয়, নরেন্দ্র মোদী পুরো গোটা দেশে। অবশ্যই আমি আজকে আলোচনা শুরু করার আগেই বলেছি যে নরেন্দ্র মোদী হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। একেবারে উনি শুধু বাংলায় নয়, সমস্ত ভারতবর্ষের প্রতিটা জায়গায় উনি যাবেন, প্রতিটা রাজ্যের উন্নয়নের কথা উনি ভাবছেন। আজকে অন্যান্য রাজ্যের উন্নয়নের কথা ভাবছেন, তার সঙ্গে বাংলার উন্নয়ন কিন্তু মোদী ভাবছেন। লাগবে উন্নয়ন পাওয়া যায় না। নারী শক্তির উন্নয়নের কথা বলেন, নারী শক্তি, নারী ক্ষমতায়নের জন্য নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার কিচ্ছু করেনি। নারীর ক্ষমতায়ন প্রকৃতপক্ষে যদি ক্ষমতায়ন হয়ে থাকে তাহলে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি করেছে, যেটা বিশ্ব থেকে স্বীকৃত হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী বলুন, 35% রিজার্ভেশন বলুন। আজকে আপনার রাষ্ট্রপতি, এটা দারুণ কথা গৌরববাবু, আপনি দারুণ কথা বলেছেন। আজকে কিন্তু রাষ্ট্রপতিকে পুরস্কার নিয়ে এসেছেন না। 100 দিনের কাজের প্রথম পুরস্কার নিয়েছেন, অথচ যখন সমীক্ষা চালানো হলো তখন 19টা জেলায় 100 দিনের কাজের টাকা চুরি। 100 দিনের কাজের টাকা আজকে 100 দিনের কাজের টাকাটাও আপনারা আজকে দেখবেন। এই বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য, অন্য বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য, আরো যাতে পিছিয়ে যায়, গোটা ভারতবর্ষকে তো পিছিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মানচিত্রে, বাংলাকেও পিছিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী আসছেন। গৌরাঙ্গ বাবু আপনি একদম পিছিয়ে দেওয়া, এখানে যারা যাবে তারা নিজেরাই লস করবে। নরেন্দ্র মোদী যারা যাবে তারা নিজেরা ভুল করবে। আজকে দেখুন গৌরাঙ্গ বাবু, আজকে ভারতবর্ষ, আপনি ওই যে একটু আগে বললেন যে নরেন্দ্র মোদীজিকে যেভাবে বললেন, আপনি জানেন সারা পৃথিবীতে যে সমীক্ষাগুলো বেরোচ্ছে, কে বের করছে? আপনারা নিজেরা তৈরি করে দিচ্ছেন। নরেন্দ্র মোদীকে নিয়ে যে সমীক্ষাগুলো বেরোচ্ছে, সমীক্ষা নিয়ে কি হবে? সাধারণ মানুষ খাবার পাচ্ছে না, বিশ্ব ক্ষুধার সুযোগে ভারতবর্ষ পিছিয়ে। আরে সমীক্ষা নিয়ে আমি কি করব? আমার তো গোটা ভারতবর্ষে 1 মিলিয়ন মানুষ বেকার হয়ে গেছে। 132 কোটির মধ্যে 1 কোটি মানুষ বেকার, 100 কোটি মানুষ বেকার। সেটা সমীক্ষা নিয়ে কি করব? প্রতিদিন চাল, ডাল, রেশনের তেল এবং পেঁয়াজ, রসুন, আদার দাম সারা বছর ধরে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সেইটা নিয়ে আমি কি, সেটা আমি দেখবো না? 2 কোটি চাকরির কথা বলা হয়েছিল, 2 কোটি চাকরি নাই, দেশের টাকা বিদেশে চলে গেছে, দেশের টাকা বিদেশে। আমার পরবর্তী প্রশ্ন, মিডিয়ায় বসে ভুল তথ্য দেওয়াটা, আরে আপনারা কালো টাকার কথা বলুন না। আরে আপনার নরেন্দ্র মোদী তো বলেছিলেন কালো টাকা এনে দিবেন, 15 লক্ষ টাকা প্রতিটা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল। এনেছেন কি? আপনি কোথায় পেলেন? মোদী বলেছিলেন, আমি আপনাকে বলছি কালো টাকা আমি এনে দেব। নালে বলেছেন নরেন্দ্র মোদী বলেছেন যে 8টার সময় যে কালো টাকাগুলো আছে, ওই টাকাগুলো যদি ভারতবর্ষে ফিরিয়ে আনা যায় তাহলে আবার বাংলায় ফিরে আসছি। আমরা বাংলায় ফিরে আসছি কারণ নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। গৌরাঙ্গ বাবু, মাধব বাবু, আমরা বাংলায় ফিরে আসছি কারণ প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। ঠিক আছে, এই যে নারীদেরকে নিয়ে, আজ নারীদেরকে নিয়ে সম্মান, যত রকমের সম্মান শ্রদ্ধা সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, যে প্রশ্নটা আমি করতে চাইছি, এই যে নারীর সম্মান নিয়ে, নারীর শ্রদ্ধা নিয়ে, নারীদেরকে নিয়ে এত কথা বলা হচ্ছে, ইভেন সন্দেশখালিতেও নারীদেরকে নিয়েই কথা বলা হচ্ছে। ঠিক, এবার আমার যে প্রশ্ন গৌরাঙ্গ বাবুকে, সেটি হচ্ছে গিয়ে, এই যে কয়েকদিন আগে যখন আমরা রাম মন্দিরের বিষয় নিয়ে কথা হয়েছিল, সেই মুহূর্তে বলা হয়েছিল, এটি মুখ্যমন্ত্রীর তরফ থেকেই উঠেছিল, যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন যে শুধু রাম রাম কেন করা হচ্ছে, সীতার নাম কেন নয়। তখন মুখ্যমন্ত্রী নিজেই প্রশ্ন করেছিলেন যে আপনারা কি নারী বিরোধী? তো আমি এই প্রশ্নটা গৌরাঙ্গবাবু আপনাকে করতে চাইছি যে সন্দেশখালিতে এত কিছু ঘটে যাচ্ছে, নারীদের ওপর এত নির্যাতন হচ্ছে, মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা করার পরে মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না? মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে যাননি। মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে এখনো যেতে না পারলেও মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের রাজ্য সরকারের যে মন্ত্রী তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, প্রতিদিন তারা যাচ্ছেন মানুষকে বোঝানোর জন্য। এসপি, ডিএসপি, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেককে এসে দিয়েছেন। শুধুমাত্র বিরোধীরা রাজনীতি করবে বলে তারা যেতে পারছে না। 144 ধারা যারা জারি থাকার জন্য যা ওখানে গিয়ে হচ্ছে আরও একটু গণ্ডগোল বাঁধাতে পারে। আরে সেই জন্য হয়তো তিনি চিন্তা ভাবনা করছেন বা যেতে পারেন।
না, কিন্তু আজকে দেখুন যাদের অভিযোগ ছিল, যে নারীরা অভিযোগ করেছিল যে আমাদের জমি কেউ বা কারা দখল করে তারা বসেছিল, ভেড়ি বানিয়েছে, এটা বানিয়েছে, ওটা বানিয়েছেন, আজকে 75 জনের লিস্ট। এত স্বচ্ছ সরকার, রাজধর্ম যদি পালন করে, সেটা নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, 75 জনের লিস্টের তালিকা, যারা যা অভিযোগ করছে, যারা বলতেছে যে একে ধরো ওকে ধরো, তাকেই ধরে নিয়ে আসা হচ্ছে। কিন্তু একটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন যাদের এগেনস্টে অভিযোগ রয়েছে তাদেরকে কি একজন কেউ তাদেরকে দাঁড় করাতে পারছে, কারাগারে পড়তে পারছে? কেন বলছেন না মুখ্যমন্ত্রী ধরার জন্য? শেখ শাহজাহানকে তো কালকে আমাদের সাংসদ বলে দিয়েছে কেন ধরা যাচ্ছে না। 15 দিন ধরে শেখ শাহজাহানকে ওকে ধরা যাবে না, যখনই পুলিশ এফআইআর রিপোর্ট পাঠায় তখনই স্থগিত দিয়েছিল হাইকোর্ট। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ফেললেন আসল সত্যি ঘটনাটা, বলে আজকে হাইকোর্ট বলতে বাধ্য হলো একে পার্টি করো, পুলিশকে পার্টি করো, ইডিকে পার্টি করো, তাকে তাড়াতাড়ি ধরার চেষ্টা করো। আর আজকে তো আমরা চাই যে পার্থ চট্টোপাধ্যায় যদি ভুল করে থাকে, অন্যরা যদি ভুল থাকে, তাদের ক্ষেত্রে দল কিন্তু কোনোভাবে করবে না, সাপোর্ট দিবে না। এখানে বলা হচ্ছে সাধারণ মানুষের, মা মাটি মানুষের সরকারের কাজ করতে লাগবে, তাতে যদি কোনো প্রকার ভুল করে তার দায়ভার কিন্তু তাকে নিতে লাগবে। এখানে দল কোনো রেসপন্সিবল নয়। শাহজাহানকে ধরতে পারে নাই, সেটা ইডির ব্যর্থতা, সেটা হাইকোর্ট কেন তাকে স্থগিতাদেশ দিয়ে দেখুন 7 দিনের মধ্যে ধরা পড়ে কিনা। আজকে হাইকোর্ট খুলে দিয়েছে, তো আজকে হাইকোর্ট খুলে দিয়ে 7 দিন ওয়েট করুন, ধরা যায় কিনা। আপনি একটা কথা বললেন যে পার্থ চ্যাটার্জি এরা যদি দোষ করে তাহলে সে না, দেখুন কেন বললাম যে প্রমাণিত হয়নি তো। পার্লামেন্টের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে তাহলে কিন্তু ওই সরকারকে তার দায় নিতে হবে। কিন্তু আজকে শিক্ষামন্ত্রী যে অপরাধ করেছেন এর দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে, কিন্তু এটা নিতে হবে কিন্তু। আর আজকে আপনি মমতা ব্যানার্জি, সাউন্ড হচ্ছে কি? সব হচ্ছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গে থেকে উনি সন্দেশখালী যেতে পারলেন না। যাকে দিয়ে ঠান্ডা হবে, পুলিশ হবে, এসপি হবে, ডিএসপি হবে, ডিআইজি হবে, সবাইকে পাঠানো হচ্ছে প্রতিদিন, মন্ত্রীদের পাঠানো হচ্ছে প্রতিদিন। গেলে পরে যে এখনই সলভ হয়ে যাবে এরকম বিষয় নয়। বিষয় হচ্ছে শাহজাহানকে তো হাইকোর্ট আটকে রেখেছিল, শাহজাহানকে তো হাইকোর্ট আটকে রেখেছিল, হাইকোর্ট এই প্রশ্নটার উত্তর হাইকোর্টে কি বলা হয়েছিল? বেশ, এবার শাহজাহানকে নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন শোনাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহান, রাজ্য পুলিশ করতে পারছিল না। আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে, আজ যদিও নির্ধারিত দিন ছিল না, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেয়া হয়েছে, না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। বেশ, মাধব বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে কুণাল ঘোষ যেমনটা বললেন, যদি শুনে নিন, যদি এত কিছুই হয়ে থাকে, এত কিছু আইনি পদক্ষেপ এসব থেকে থাকে, তাহলে শাহজাহান কেন, কোথায়? এখন আজকে যে কুণাল ঘোষ উনি যে বললেন যে অভিজিৎ বাবুর কথা থেকে হাইকোর্ট প্রভাবিত, দেখুন এটা কেউ বিশ্বাস করবে যে একজন রাজ্য নেতৃত্বের কাগজ দেখিয়েছেন তো, আমি বলছি একজন রাজ্য নেতার কথায় একটা মহামান্য আদালত চলে, এটা কখনো হয়? দেখুন শাহজাহানকে এই যে 7 দিনের কথা বললেন, শাহজাহান লুকিয়ে আছে, অথচ বাংলার পুলিশ খুঁজে পাচ্ছেন না, এটা হয়? আজকে শাহজাহান অপরাধ করেছেন, এটার আইনি জটিলতা কি? হাইকোর্ট তো আজকে আইনের জটিলতা
প্রয়োজনীয়তা কি? শাহজাহান অপরাধ করেছেন, ওনাকে ধরে এনে জিজ্ঞেস করা হবে। তাহলে কেন অর্ডারটা পাস করেছিলেন? কুণাল বাবু যেটা দেখালেন যে অর্ডার পাস, হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছিলেন, কেন? তাহলে সেই কাগজটা ভুল ছিল, সেই কাগজটা ভুল ছিল। আচ্ছা, বিজেপি নিজের পলিটিক্স করবার জন্য অপরাধীকে ধরা যাবে না, এটা হাইকোর্ট বলেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন। এটা আজকে এই চ্যানেলে বসে এগুলা সব অপরাধীকে ধরার মন্ত্রী অমিত শাহের গেম প্ল্যান, নির্দেশ জারি করতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গেম প্ল্যান যে গোটা বাংলায় আগুন এবং অশান্তির পরিবেশ যদি না তৈরি করা যায়, 24 নির্বাচনে যাওয়া যাবে না। 24 নির্বাচনে যাওয়ার জন্য অমিত শাহের গেম প্ল্যান অনুযায়ী চলছে এবং মানুষ দেখছে এটা। তো গৌরাঙ্গ বাবু, এখানে এই সবের মধ্যে তাহলে শাহজাহানকে লুকিয়ে রাখার বা তার গা ঢাকা দেওয়ার কি সম্পর্ক? শাহজাহানকে লুকিয়ে তৃণমূল কংগ্রেস বা রাজ্য পুলিশ রাখে নাই। রাজ্য পুলিশকে না জানিয়ে ইডি নিজে গেছিল তার বাড়িতে, তার সাথে কিছু নিউজ চ্যানেল ছিল। কারা ভাঙলো, কখন ভাঙলো, কোন মারপিট হলো, তার কোনো ছবি ভিডিও ফুটেজ কিচ্ছু নেই। কারা ইডি আধিকারিককে হামলা করলো, কোনো ফুটেজ এখন পর্যন্ত পেলাম না। হঠাৎ করে বলে দেওয়া হলো যে শাহজাহান নাই। তারপরে যখন পুলিশ বললো যে তাহলে আমরা অ্যারেস্ট করতে যাই, তখন বলছে যে তোমরা এখন অ্যারেস্ট করতে পারবে না। এটা কি স্ক্রিপ্টেড পলিটিক্স নয়? এবং কিছু মহিলাদেরকে দিনের পর দিন এর ভারী একে ধর্ষণ করছে, এইসব কথা বলছে। এত বছর ধরে বলতে পারলো না, এখন বলতেছে হঠাৎ করে। এগুলো স্ক্রিপ্টেড পলিটিক্স নয়, এগুলো ভোট আসলো। ভোট আমি এই চ্যানেলের মাধ্যমে বলছিলাম, ভোট আসবে, ভোট যাবে, ভোট যাওয়ার পর থেকে সন্দেশখালিও মানুষ ভুলে যাবে। শুধু ভোটকে দেখানোর জন্য, মানুষের কাছে ইস্যু রাখার জন্য অন্য করা হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এগুলোকে দেখে ভয় পায় না। 10ই মার্চ দেখিয়ে দিবে নরেন্দ্র মোদী আসবে, তার থেকে 200 গুণ বেশি নরেন্দ্র মোদী পৃথিবীর মানুষ নরেন্দ্র মোদী 8ই মার্চ খালির ঘটনা ভুলবে না। আমি বলছি নরেন্দ্র মোদী 8ই মার্চের কথা মানুষ ভুলতে পারেনি, কিছুই হয়নি। সন্দেশখালী মানুষ ভুলতে পারে না, বেরিয়ে যাবে। তখন বিজেপি নেতারাই গ্রেফতার হবে, অ্যারেস্ট করা হচ্ছে না, বিজেপি নেতারাই গ্রেফতার করছে না। তো আজকে হাইকোর্ট একটা অপরাধীকে অ্যারেস্ট করতে দিচ্ছেন না আপনারা। গৌরাঙ্গ বাবু, আপনি তার মানে বলতে চাইছেন বিজেপি ভোট নিয়েও রাজনীতি করছে, তাই তো? ভোটের রাজনীতি করবার জন্য এবং 8ই মার্চ নরেন্দ্র মোদী যে আসছেন একদম পরিযায়ী পাখি বা পরিযায়ী শ্রমিকদের মতো এবং মানুষকে কিছু ভুল ভাওতা দেওয়ার জন্য আসছেন। কিন্তু 8ই মার্চে যেটা সভা হবে তার থেকে মিলিয়ে নেবেন। আমি এই চ্যানেলে বসে গেলাম, 10ই মার্চে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের আমাদের সাংসদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, সেটাতে মিলিয়ে নেবেন যে সেটাতে জনপ্লাবন হবে, জনজোয়ার হবে। সেদিন যেরকম বলেছেন যে ট্রেলার দেখানো হবে, তারপরে সিনেমা তো বাকি আছে। এই বিষয়ে কি বলবেন মাধববাবু? দেখুন, এই যে প্রধানমন্ত্রী, উনি না এই নির্বাচনের সময় এসে কথা বলার জন্য উনি নির্বাচনের সভায় আসেন না। আসলে বিজেপি ভোট সবসময় পেয়ে থাকেন তার কাজের মাধ্যমে। আজকে মায়েদের দুঃখ কষ্টের জন্য উজ্জ্বলা গ্যাস সব মায়েরা পেয়েছে, শুধু ভোটের সময় চালু ছিল, তারপর বন্ধ হয়ে গেছে। এই গ্যাস মায়েদের দুঃখ কষ্টের শুধু 19 ভোটের সময় চালু ছিল, 2 মাস 4 মাস 6 মাস, তারপর সব বন্ধ হয়ে গেছিল। উজ্জ্বলা গ্যাসের ব্যবস্থা করেছে। মায়েরা ওই উজ্জ্বলা গ্যাসটাকে উপরে তুলে রেখে দিয়েছিল। বিজেপি কখনো ভাওতা দিয়ে ভোট চায় না। 1500-1700 বিজেপি কাজ করে, তারপর ভোট নিতে আসে। দাম হয়ে গেছিল। বিজেপি কখনো বিজেপি দেখুন, ভোট আসলে আমি আপনাদের বলছি ফ্রি নাই। আমরা যেটা দিবেন কন্টিনিউ দিন। লোকসভা নির্বাচনে যেটা দেন সেটা কন্টিনিউ দেন। 18টি আসন পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ এমনিতে 18 আসন আমাদের 18টা আসন দিয়ে এবার আমরা 30টা নেব। 18টা নেবেন বা 30টা নেবেন, 30টা আসন, কিন্তু 18টা যেখানে সংসদে আপনারা দিয়েছেন। নরেন্দ্র মোদী, মাধববাবু, 18টা মোদী, আমি বলি 18টা আসন পেয়ে ওই এলাকার কোন উন্নয়নটা করেছে? আমাদের ভোট দিয়ে দেবেন, এটা না। 18টা আসন পেয়ে ওইখানে কোন উন্নয়নটা করেছে? বাংলার মানুষ 30টি আসন নরেন্দ্র মোদীকে 30টা আসন দেখ 40টা বা সবই দিয়ে নেন, কিন্তু ওই এলাকার কি উন্নয়ন করেছেন আপনারা? বেশ, আসন নিয়ে যখন কথা হচ্ছে তখন মাধববাবু যেখানে একটা উন্নয়ন আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি কোনো কাজ হয়ে থাকে, যদি জলের কাজ বলেন, কোথায় জল তো আগে থেকেই তৈরি। জল নিয়ে কি একটা সংসদের কাজ কি জল? প্রধানমন্ত্রী সড়ক, একটা সংসদের কাজ কি জল নাকি? আজকে বিদ্যুৎ বলেন নরেন্দ্র মোদী, যদি বিদ্যুৎ তো আগে থেকেই স্বনির্ভর ছিল পশ্চিমবঙ্গ। যদি আপনি কৃষকদের ভাতা বলেন নরেন্দ্র মোদী, কৃষকদের ভাতা, কৃষকদের লোন মুকুব করেননি। কৃষক ভাতা তো মমতা ব্যানার্জি দেয়। আপনার কৃষক ভাতা 2000 টাকা
রাজ্য সরকারের দায়িত্বে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, আপনার কৃষক ভাতা 2000 আর মমতা ব্যানার্জির কৃষক ভাতা 8000, কোনটা ভালো বলুন? কিনতে পারছেন না কেন? আরে আপনার কৃষক ভাতা 2000, মমতা ব্যানার্জির কৃষক ভাতা 8000, বলুন কোনটা ভালো? 100 দিনের কাজ করতে পারছেন না কেন? 100 দিনের কাজের টাকা তো আপনারা বন্ধ করছেন। মমতা ব্যানার্জি তো খুব ভালো যে টাকাগুলো রাজ্য সরকার দিয়ে দিচ্ছে, হিসাব দিতে পারছেন না। হিসাব টিসাবের ওগুলো সব মিথ্যা। আপনারা তো বলছেন মিড ডে মিলে হিসাব দিতে পারে না, আর মিড ডে মিলে সেরা হয়ে যায়। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সবকিছু তো হিসাব দিতে পারে না, কিন্তু সেরা হয়ে যায় না, সেরা হয়ে যায়। বেশ গৌরাঙ্গ বাবু, মাধব বাবু, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই লোকসভা নির্বাচনে আপনাদের টার্গেট কত? আপনাদের মাধব বাবু বলুন। আমরা এবার 30টা আসন পাবো। 30 প্লাস হতে পারে, একটা দুটা কম হতে পারে। গোটা রাজ্যে গোটা ভারতবর্ষে 400-র উপর। এটা আমি বলবো কেন, সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া, সারা ভারতবর্ষের 400 পার। বিধানসভাতেও বলেছিলেন নরেন্দ্র মোদী এসে, অমিত শাহ এসে 400 পার, সেই 400 পার হয় নাই। এবারও যে অলিক কল্পনা স্বপ্নের মাধ্যমে রয়েছেন যে এবারও গদিতে তিনি বসবেন। শুধু রাম মন্দির প্রতিষ্ঠা করলে হবে না। এই আজকে চ্যানেলের মাধ্যমে বলি, রাম মন্দির কোথায় প্রতিষ্ঠা হয়েছে? যেখানে রামলালা জন্মগ্রহণ করেছিলেন, বাবরি মসজিদের যেখানে বসিয়ে রেখেছিল, সেখানে গিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছেন? 3 কিলোমিটার দূরে অন্য একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা রামের জন্মস্থান নয়। রামের জন্মস্থানে রামকে প্রতিষ্ঠা করতে পারে নাই। রাম মন্দিরে রামকে সাধু সন্ত দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন নাই। ধর্মকে তো বিক্রি করা হচ্ছে ভোটের আগে। এই ধর্ম বিক্রিটা ছাড়ুন, কথা বলি, মানুষের কাজ করুন। ধর্ম ঠিক। আমি একটু কথা বলি, রাম মন্দিরটা কোথায় হলো সেটা বড় কথা নয়। কেন রাম মন্দির নিয়ে আমার রায়গঞ্জে যদি হতো তাহলে ভালো হতো। এটা তো আমার জন্মস্থান নয়, রামের জন্মস্থান। বাবরি মসজিদ যেখানে বসেছিল সেইখানটায়, সেটা না করে সেটা তো সুপ্রিম কোর্ট বলেছিল যে এখানটা রাম মন্দির হবে। এটা নিয়ে তো এত দিনের কেস, 75 বছর 100 বছর ধরে চললো। সেইখানটা আমরা এদিকে আবার ফিরে আসবো, তবে তার আগে বিধানসভা নির্বাচনের সময় মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন আমরা শুনবো। और दीदी कान खोल कर सुन लो, आज लाखों लोगों की हाजिरी में कहने आया हूं मैं, जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनी। और दीदी कान खोल कर सुन लो, आज लाखों लोगों की हाजिरी में कहने आया हूं मैं, जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार। বেশ, এবার আমার মাধব বাবুর কাছে প্রশ্ন। 2019 সালের বিধানসভার সময় তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তারা 200 অর্থাৎ আব কি বার 200 পার এ ধরনেরই বলেছিলেন। তো কিন্তু দেখা গিয়েছে যে তারা 77টা পেয়েছেন। এবার আপনি বলছেন ভাবে এটা কি করে? আমরা 77টা পেয়েছি, ভারতীয় জনতা পার্টি 77টা পেয়েছে। কিন্তু যদি আপনি পশ্চিমবঙ্গের সার্বিক ফলাফলের কথা ভাবেন, তাহলে আমরা 1,30,000 ভোটের মার্জিনে আমরা বিধানসভা হারিয়েছি। আমরা মাত্র 1,30,000 ভোটের বিনিময়ে আমরা বিধানসভা হারিয়েছি। কাজে এই 1,30,000 ভোট যদি আমরা আজকে যদি আমাদের এই রাজ্য সরকার আমাদেরকে যদি যেইভাবে ভোট প্রতারণা, যেইভাবে আমরা ভোট দিতে, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ভোট দিতে পারেনি, যদি ভোট দিতে পারে, বিধানসভায় ভোট দিতে পারেনি, তাহলে আমরা 1,30,000 ভোট পেয়ে আজকে আমরা বিধানসভা বিজেপি ভারতীয় জনতা পার্টি করতো। কেন্দ্রীয় বাহিনী ছিল না, কারণ সারা ভারতবর্ষে দেখুন সবাই কেন্দ্রীয় বাহিনী ছিল না, কথা ভোট দিতে পারে না। গৌরাঙ্গ বাবু, এই কয়েকদিন আগে 5টি রাজ্যে নির্বাচনের একটা মানুষও কিন্তু কি হয়নি, আপনার নির্বাচনকে কেন্দ্র করে প্রাণহানি ঘটেনি। অথচ বিগত 19 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছে তার হিসাবটা আপনি দেবেন। কত মানুষ বিগত বিধানসভা ভোটে আপনারা গোহারা হেরেছেন এবং সেখানটায় আপনার কেন্দ্রীয় বাহিনী দ্বারা, সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট করিয়েছেন, কিন্তু কোথাও আপনাদেরকে ভোট পায় নাই। আপনারা কাদের ভোট পেয়েছেন জানেন?
আপনাদের নিজস্ব কোনো ভোট নেই, আপনারা ভোট পেয়েছেন সিপিএম কংগ্রেস শূন্য করে আপনাদেরকে ভোটটা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট পাননি আপনারা, তৃণমূল কংগ্রেসের ভোট পাননি, সিপিএম কংগ্রেসের ভোট পেয়েছে। এবার ইন্ডিয়া হওয়ার জন্য আমরা 30টা আসন আশা করছি। 30টা আসন কংগ্রেস সিপিএম আমাদের ভোট দেয়নি, কংগ্রেস সিপিএম আমাদের ভোট দেয়নি, আমাদের বিজেপির মানুষরা বিজেপিকে ভোট দিয়েছে। আমরা তিনও ভাবছি না, যারা বিজেপিকে ভালোবাসে তারাই বিজেপিকে ভোট দিয়েছে। ভাবছেন আমরা বিজেপি তিনটাও ভাবছি না। কংগ্রেস সিপিএমকে তো এবার আপনারা বুকে টেনে নিয়েছেন, মানুষ দেখে নিবে, বুকে টেনে নেওয়ার পরও বলছি 30টা আসন পশ্চিমবঙ্গ থেকে মানুষ দেখে নিবে, মানুষ জানতে পারবে, মানুষ ভোটটা দিবে, মানুষ ভোটটা দেয় কর্মের নিরিখে, কাজের নিরিখে। বিগত 10 বছরে কোনো কাজ নরেন্দ্র মোদী করে নাই, সুতরাং তার শূন্য, ট্রেডমার্ক শূন্য হওয়া উচিত আমার মনে হয়। এই বিষয়ে আমাদের আলোচনা জারি থাকবে, তবে তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আর আজকের বিষয় বাংলায় নমো, অর্থাৎ নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে ঘিরেই সমস্ত রকমের আজকের আলোচনা। তবে এই মুহূর্তে আমার বিরতির পরের এই প্রথম প্রশ্নটি গৌরাঙ্গ বাবুর জন্য। গৌরাঙ্গ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি 42টি লোকসভা আসনে জিতবেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে 42টি আসনের কথা বলেছেন, আজকে যদি একটি সাম্প্রদায়িক দলকে যদি ক্ষমতাচ্যুত করতে হয়, তাহলে 42 মানুষকে দেওয়া দরকার। এবং বাংলাকে শক্তিশালী করবার জন্য কেন্দ্র দ্বারা বাংলা পরিচালিত হবে না, বাংলাকে সবসময় পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা কেন্দ্র সরকারের থাকে। অতীতকাল থেকে বাংলাকে পিছনে রাখার, পিছনে পর্যদস্ত করার একটা পরিকল্পনা আছে। যে সময় যে সরকার যখন এসেছে, বাংলার ক্ষেত্রে বঞ্চনা দীর্ঘদিন ধরে, এটা বাংলাকে সবসময় আজকে জাতীয় প্যারেডে ওখানে 26শে জানুয়ারি বাংলার ট্যাবলোকে প্রতিস্থাপিত করতে দেওয়া হয় না কেন? ভাই, বাংলা কি অপরাধ করলো যে বাংলার ট্যাবলো হচ্ছে প্রথম দুবার চান্স দিয়েছিল, দুবারই ফার্স্ট হয়ে গেছিল, তারপরে থেকে আর ওকে দেওয়া হয় না কেন? বাংলাকে পিছিয়ে দিবে। বাংলার ক্ষেত্রে যত কেন্দ্র পিছিয়ে রেখেছে, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে সব জায়গায়, এখানে বাংলাকে শক্তিশালী করবার জন্য সবকটা আসনে তৃণমূল কংগ্রেসকে দেওয়া দরকার, যাতে কেন্দ্রের যে ক্ষমতাসীন সরকারটা থাকবে, যে যখনই থাকুক না কেন, বাংলাকে গুরুত্ব দিবে এবং বাংলার মানুষের প্রকৃত উন্নয়নের জন্য সর্বদা কাজ করবে। কারণ কেন্দ্রের সাপোর্ট ছাড়া, কারণ 60-40 রেশিওতে তো ডেভেলপমেন্ট হয়, 60% সেন্ট্রাল দেয়, 40% রাজ্য সরকার দেয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে। যদি 60%টাকে তারা বন্ধ করে দেয়, তাহলে রাজ্য সরকার কারণ তার এখান থেকে জিএসটি নিয়ে চলে যাচ্ছে, ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে, সমস্ত ট্যাক্স ওখানে যাচ্ছে, তারপরে রিটার্ন আবার আমাদের কাছ থেকে আসতেছে। প্রত্যেকটা জিনিস কিনুন, প্রত্যেক ক্ষেত্রে ট্যাক্স কিন্তু প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাচ্ছে, সেখান থেকে রিটার্ন হয়ে আসতেছে। কেন্দ্রকে কেউ অনুদান দিয়ে, রাজ্য সরকারকে কেউ অনুদান দিচ্ছে না। রাজ্য সরকারের নিজস্ব পাওনা প্রাপ্য টাকার জন্য আজকে দিল্লিতে গিয়ে বসে থাকতে হচ্ছে কলকাতার নেতা মন্ত্রীদের, যে সরকারের নেতা মন্ত্রীদের, কিন্তু তারও কোনো উত্তর পাওয়া যায়। বাংলার প্রতি বঞ্চনা বন্ধ করবার জন্য আমার মনে হয় যে সব কটা আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দেওয়া দরকার। কারণ যেখানে ক্ষমতায় থাকবে, কেন্দ্র সরকারে যেই ক্ষমতায় থাকুক না কেন, সে বাংলার মানুষের উন্নয়নের কথা ভাববে। একেবারে মাধব বাবু, দেখুন, বাংলাকে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর ব্যাপক ইচ্ছা বাংলাকে দারুণ একটা জায়গায় নিয়ে যাওয়া, যার জন্য উনি বারবার ডাকছেন 100 দিনের কাজের টাকাটা নিয়ে যাওয়া বসে, কিন্তু হিসাবটা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা নিয়ে যাওয়ার জন্য ডেকেছেন, কিন্তু হিসাবটা দিতে হবে। হিসাব তো বারবার দিয়েছে মাধব বাবু। আপনি জানেন গৌরাঙ্গ বাবু, আপনার কথার সময় আমি কিন্তু একটু কথা বলি। আপনি জানেন 350 কোটি টাকা আগের কিস্তি, পরের কিস্তি 750 কোটি টাকা ধান কেনার টাকা রাজ্য পায়নি। কারণটা হলো ধান কেনার যে হিসাব সেটা দেয়নি। 100 দিনের তো বললামই, 100 দিনের 19টা জেলায় কি হয়েছে, আপনার দুর্নীতি ধরা পড়েছে। এটাও বিজেপি শাসিত রাজ্যগুলোতেও হয়তো রাজ্য সরকারকে একটা জরিমানা করিয়েছে, এটা আপনি জানেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে তো, সেই জরিমানার টাকা নিয়ে ওখানে আলাদা। এবার আমাকে বলতে দিন, ওটাও যেন আলাদা না। আমি আপনার কথার সময় আমি কিন্তু আপনাকে বিরক্ত করিনি। আমি বলছি আপনাকে একটা কথা আছে তো, আজকে দেখুন রেশন ব্যবস্থা, সবকা সাথ সবকা বিকাশ। রেশন ব্যবস্থা, আজকে আপনারা বারবার একটা কথা বলেন, রেশন দিচ্ছি আমরা,
কিন্তু বাংলার অনেক মানুষ জানে এই রেশনটা বোধহয় মানে পশ্চিমবাংলার যে সরকার, এই সরকারই বোধহয় রেশন। দেখুন সারা ভারতবর্ষের রেশন, সারা ভারতবর্ষের রেশন ব্যবস্থাটা খাদ্যশস্যের টোটালটাই সারা ভারত, দেখুন রাজ্য সরকার গোটাটাই দিচ্ছে, ধানটা গোটাটাই দিচ্ছে। এটা সেন্টার, আমি আগেই বললাম 60-40 রেশিও, যুক্তরাষ্ট্রীয় কাঠামো 60-40 রেশিওটাকে টোটালটাই ক্রেডিট নিয়ে চলে যান, তাহলে রাজ্য সরকারের থাকাই উচিত না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শাসন করে দিয়ে আপনারা তাহলে সেটা ডিএম করবেন, জেলা পরিষদের মাধ্যমে হবে। আপনি বুঝুন, কোন একটা রাস্তা যদি প্রধানমন্ত্রী সড়ক যোজনা যদি হয়, তাহলে সেটা রাজ্য সরকার অর্থাৎ ডিএম সেখানে জেলা পরিষদের মাধ্যমে হবেন। কিন্তু আপনাদের বক্তব্য হলে এই যে আমাদের মমতাজি করে দিচ্ছেন। আজকে দেখুন, আমি আমাদের পাড়ার কথা বলছি, আমাদের পাড়ায় একটা 3 কোটি টাকার কি হচ্ছে, জলের প্রজেক্ট হচ্ছে। রাজ্য সরকার দাবি করছে কি এই 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 জলটা আমরা করে দিচ্ছি। হ্যাঁ, ওনারা টেনহরের জন্য বরাদ্দ করেছেন, এটা ঠিক আছে, কিন্তু 100% 3 কোটি টাকাই কিন্তু কি আপনার সেন্ট্রালের টাকা। আজকে আপনারা সুপার স্পেশালিস্ট হাসপাতালের কথা বলছেন, আমি জানি না আপনি জানেন কিনা, পশ্চিমবঙ্গে যতগুলো সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়েছে তার কিন্তু সবটুকু টাকা কিন্তু কি সেন্ট্রাল দিয়েছে। সেন্ট্রালের কোনো টাকা নেই তো, সেন্ট্রাল বাংলার মানুষের জিএসটি টাকা নিয়ে চলে যায়, কিছু প্রকল্পের টাকা আটকে পড়ছে কেন? কারণ পশ্চিমবঙ্গ সরকার হিসাব দিতে হিসাব দিতে বাধ্য নয় বলে দিচ্ছে। তো ঋণে জর্জরিত, 85,000 কোটি গুণ টাকা বেশি ঋণ নিয়েছে লাস্ট 10 বছর নরেন্দ্র মোদী বিদেশের কাছ থেকে। এর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কিসের টাকা? আমাদের রাজ্যের টাকা, ট্যাক্সের টাকাটাকে ছিঁড়ে যারা যে ঋণ নিয়েছেন ভারতের ডেভেলপমেন্টের জন্য, তার থেকে বেশি টাকা তো নরেন্দ্র মোদী 10 বছর নিয়েছে। 85,000 কোটি মিলিয়ন টাকা নিয়েছে। রাজ্য কেন্দ্র সরকারের কিসের টাকা? আমাদের টাকা আমাকেই ফেরত দিচ্ছেন, আমাদের টাকা আমাদের ডেভেলপমেন্টে দিচ্ছেন, বলছেন সেন্ট্রালের টাকা। অবশ্যই আপনার টাকা আপনি ফেরত পাবেন, বাংলার টাকা, মানুষের টাকা, আমাদের টাকা, বলেন জনগণের টাকা। তো আপনি অবশ্যই জনগণের টাকা, জনগণের 100 দিনের কাজের টাকা আপনারা আটকায় রাখেন, জনদিনের মিড ডে মিলের টাকা সরকার রাজ্যকে দেবে, জনগণের চালের টাকা আটকায় রাখেন, সব আপনারা আটকায় রাখছেন। এই জন্য বিজেপিকে দরকার নেই। স্বাভাবিক, কিন্তু রাজ্য সরকার তো হিসাবটা দিতে হবে। আরে সব হিসাব দেওয়া হয়, আপনার টিম আসে, রিপোর্ট নিয়ে চলে যায়, আর তারপরে নিজে কিন্তু স্ক্রিপ্টেড পলিটিক্স চলবে না, দেওয়া যাবে না। বেশ সংক্ষিপ্ত করুন, আপনাদের জন্য স্ট্যান্ড পয়েন্ট থাকছে, সংক্ষিপ্ত করুন। প্রয়োগ করা যায় না, আপনারা ভুল বুঝাচ্ছেন মানুষকে, ভুল বুঝানোটা বন্ধ করুন। আপনি নিজেও জানেন বুঝাই না, ভুল বুঝান। আজকে আপনারা প্রত্যেক ক্ষেত্রে ভুল দেখান। কেন্দ্র সংক্ষিপ্ত করুন, স্ট্যান্ড পয়েন্ট দিতে হবে আমাদের। যে কেন্দ্র পিছিয়ে রয়েছে, ঋণে জর্জরিত বিদেশের কাছে, সে কেন্দ্র টাকা দেয়। বেশ, আমার টাকা নিয়ে চলে যাচ্ছে। বেশ, এবার আপনাদের স্ট্যান্ড পয়েন্ট পিরিয়ড স্টার্ট হচ্ছে। মাধুবাবু, আপনার কাছে যাব, আপনার স্ট্যান্ড পয়েন্ট পিরিয়ড স্টার্ট হচ্ছে। আমার এই স্ট্যান্ড পয়েন্ট পিরিয়ডে যে প্রশ্নটা আপনি একটু আগে বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের পাশে থেকেছেন, এই মুহূর্তে কেন নেই? এত কৃষক আন্দোলন কিসের জন্য হচ্ছে? তাহলে আপনার টাইম এখন শুরু হচ্ছে, 1 মিনিট। দেখুন, নরেন্দ্র মোদী আসার আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947-এর 15ই আগস্ট। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কৃষক স্বাধীনতা পায়নি। নরেন্দ্র মোদী এসে 2020 যে কৃষি আইন উনি যে প্রণয়ন করেছেন, সেখানে সত্যিকারের কি করেছেন নরেন্দ্র মোদীজি, কি করেছেন? কৃষকের যে স্বাধীনতা, তার উৎপাদিত দ্রব্য, একজন কৃষক তার উৎপাদিত দ্রব্য সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বিক্রয় করতে পারবেন, এই স্বাধীনতা একমাত্র নরেন্দ্র মোদী দিয়েছেন, যেটা নরেন্দ্র মোদীর আগে কোনো সরকার দেননি। 1, 2 হলো, শুনুন গৌরাঙ্গবাবু, আরেকটা কথা বলছি। আজকের আলোচনার বিষয় সন্দেশখালীকে ভিত্তি করে যে আমাদের নারী শক্তি বন্দনা, এই নারী শক্তি বন্দনায় পশ্চিমবঙ্গের নারীদের আশ্বাস দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী আসছেন। শুধু আমি স্মরণ করে দিতে চাচ্ছি যে আপনি জানেন মহাভারতে একটা নারীকে কেন্দ্র করে মহাভারত একটা মানে কৌরব বংশ শেষ। আজকে রামায়ণকে কেন্দ্র করে একটা নারীকে কেন্দ্র করে আপনার শ্রীলঙ্কার রাবণ বংশ শেষ। কাজে কামদনি এবং সন্দেশখালীর নারীদের উপর যে অত্যাচার হয়েছে এবং তারা যে নির্যাতিত হয়েছে, এই নির্যাতিতের বিনিময়ে পশ্চিমবঙ্গের মানুষ আগামী 2024-এর নির্বাচনে তারা তাদের ভোট ব্যাংকে তার প্রতিফলন আমরা লক্ষ্য করব, এই আশা রাখছি। আশা রাখছি না, আমাদের প্রত্যাশা। টাইমস আপ মাধুবাবু, টাইমস আপ। গৌরাঙ্গবাবু, আপনার কাছে আছি, আপনার স্ট্যান্ড পয়েন্ট।
এই মুহূর্তে আমার যে প্রশ্নটা হচ্ছে, এই লোকসভা নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছেন, আর পাশাপাশি যেমনটা দাবি করা হচ্ছে যে এই সন্দেশখালীর নির্যাতিত মহিলারাও এই জনসভায় যোগ দেবেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার টাইম এখন শুরু হচ্ছে। দেখুন, নরেন্দ্র মোদী এখানে 8ই মার্চ আসছেন মোদির মিথ্যা গ্যারেন্টি দেওয়ার জন্য। কিছু মিথ্যা গ্যারেন্টি আগেও দিয়েছিলেন, একটাও পূরণ হয়নি 10 বছরে, এবং এবারও আসছেন ভোটের সময় ভোটের রাজনীতি করবার জন্য, যেটা হচ্ছে অমিত শাহ স্ক্রিপ্টেড পলিটিক্স রেডি করে রেখেছেন সন্দেশখালীতে, সেটারই এখানে দেখাতে আসছেন। কিছু মহিলাদেরকে নিয়ে আসতে পারবেন, তাতে আমরা বিচলিত নই তৃণমূল কংগ্রেস, কারণ 8ই মার্চ উনি আসবেন, তার থেকে 300 গুণ বেশি ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভা হবে। গোটা সন্দেশখালী থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা মহিলা মা বোনেরা সবাই বেরিয়ে আসবে। এটা নিয়ে আমরা চিন্তিত করি না। আমরা চিন্তিত একটাই, যে নরেন্দ্র মোদী যদি এখানে এসে থাকে, তাহলে তার কাছে প্রশ্ন আমাদের একটাই থাকবে, যে বিগত 10 বছরে পশ্চিমবঙ্গকে আপনি কি দিয়েছেন? টাইমস আপ। তো এই ছিল আজকের এই গোটা অনুষ্ঠানের সমস্ত আলোচ্য বিষয়। তবে আপনাদেরকে অন্তিম পর্যায়ে পৌঁছানোর আগে আরেকটা বিষয় জানিয়ে দিই। 8ই মার্চ নরেন্দ্র মোদীর এই বারাসাতে জনসভার আগে তিনি আরও 2টো সভা করবেন। এক হচ্ছে 1 মার্চ আরামবাগে, এবং 2রা মার্চ প্রধানমন্ত্রী যাচ্ছেন জনসভা করতে কৃষ্ণনগরে, এবং সেখানেও এ ধরনের বহু ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে। তবে যে বিষয়টা নিয়ে সকলের চোখ থাকবে সেটা হচ্ছে সেই 2টি জনসভাতেও কী ধরনের আলোচনা হয়, আর নরেন্দ্র মোদী বা কী ধরনের দাবি দাওয়া করেন। আর তবে এই পর্বটি সমাপ্ত করার আগে আমি আমাদের অতিথি বিজেপি নেতা মাধব দাস মহাশয় এবং তৃণমূল নেতা গৌরাঙ্গ চৌহান মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের এই বহুমূল্যবান সময়ের থেকে কিছুটা সময় আমাদের সাথে ভাগ করে নিয়েছেন বলে। আর এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরবর্তীতে আরও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে, আরও নতুন অতিথিদের সাথে আলোচনায় বসবো। আমি দিশা এই মুহূর্তে নমো বাংলা থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।